আসসালামু আলাইকুম, আমি নাহিদ হাসান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি এইচএসসি বাংলা প্রথম পত্রের একটা নতুন কবিতা সোনার তরী মানে সোনার আবার নৌকা কেমনে হয় এই বিষয়টা আজকে দেখার চেষ্টা করব। বেসিক্যালি আমাকে যারা অনেক আগে থেকে জানেন, আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা কিন্তু এই বিষয়টা অলরেডি বুঝে গিয়েছেন যে আমি কবিতাগুলো ব্যাখ্যা করি সবচেয়ে সহজ ভাষায়, মানে শিক্ষার্থীরা যে ভাষায় বুঝতে পারে সেই ভাষায় বোঝানোর চেষ্টা করি, এবং আজকেও তার ব্যতিক্রম ঘটবে না। আজকে আমি দেখাবো কিভাবে একটা সোনার তরী হয়, সোনার নৌকা কিভাবে হয় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তো চলে যাচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে, কারণ কম্পিউটার স্ক্রিনে গেলে এই কবিতাটা ভালো করে বোঝাতে পারবো। ওকে, আমি চলে আসছি আমার কম্পিউটারে। তো আমার বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে লেখকের নাম, জন্ম, মৃত্যু এগুলো আমি পড়াবো না এখানে, কারণ এইগুলো তোমাদের দায়িত্ব, তোমরা বাসায় পড়বা, তোমাদের মনে রাখবা। এগুলো এখানে ভিডিওতে পড়িয়ে আমি অযথা সময় নষ্ট করছি না। আমি সরাসরি চলে যাচ্ছি কবিতার ব্যাখ্যায়, যেটা আমাদের মূল জিনিস। যে কবিতার ব্যাখ্যা না জানলে আমরা প্রশ্ন লিখতে পারব, যে কবিতার ব্যাখ্যা না জানলে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো না। আমরা যদি একটা কবিতার লাইনই ঠিকমতো বুঝতে না পারি তাহলে কিভাবে প্রশ্নের উত্তর করব? অসম্ভব। যা লিখব তাই ভুল হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম কবিতার ব্যাখ্যা ভালো করে জানতে হবে। তো সর্বপ্রথম আমরা এই সোনার তরী কবিতাটার মূল কথা সহজ ভাষায় জানব, সহজ ভাষায়। তো সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। এখানে সোনার তরী বলতে আক্ষরিক অর্থে সোনা দ্বারা তৈরি এমন নৌকাকে বোঝানো হয়েছে। আক্ষরিক অর্থে সোনা দ্বারা তৈরি এরকম কোনো নৌকাকে বোঝানো হয়েছে। অন্যদিকে সোনা যেমন একটা মূল্যবান, ঠিক তেমনি এই তরীও কিন্তু মূল্যবান। মানে সোনার তরী এই কথাটা দ্বারা আসলে সোনার তরী মানে সোনার নৌকা না, মানে এখানে বোঝানো হচ্ছে এই নৌকাটা এমন একটা নৌকা যেটা খুবই মূল্যবান, সোনার মতো মূল্যবান। সোনা দ্বারা একটা রূপক দিয়ে বোঝাইছে যে সোনা যেমন মূল্যবান, এই তরীটাও হচ্ছে ঠিক মূল্যবান। নৌকাকে মূল্যবান কিছুর সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ ভাবার্থ হচ্ছে সোনার তরী বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। তাহলে সোনার তরী বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে, কারণ এই সময় বা মহাকাল হচ্ছে আসলেই সোনার মতো মূল্যবান, আসলেই অনেক মহামূল্যবান সময়। এই কবিতার সাধারণ অর্থ হচ্ছে একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করছেন। এখন সেই ফসল নিয়ে একটা নদীর তীরের মাঝির জন্য অপেক্ষা করছেন। ফসল উৎপাদন করে নদীর তীরে মাঝির জন্য অপেক্ষা করছেন। মাঝি চলে আসলে কৃষক তার ফসলগুলো নৌকাতে ওঠানোর পর নিজেকেও ওঠাতে চাইলেন। মাঝি যখন আসলো, কৃষক কী করলো? ফসল তার নৌকায় উঠিয়ে দিয়ে সে নিজেও উঠতে চাইল। তখন দেখলো যে নৌকাতে আর বিন্দুমাত্র জায়গা নেই, নৌকাতে ফসল দিয়েই শেষ হয়ে গেছে। তবে এই সব ঘটনার ভাবার্থ হচ্ছে এখানে কৃষক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে এতক্ষণ ধরে যে সাধারণতটা বললাম যে একজন কৃষক ফসল উৎপাদন করে নৌকার মাঝে তুলে দিল, এই কৃষকটাই হচ্ছে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ফসল বলতে এখানে যে ফসল নৌকার মধ্যে তুলে দিলেও ফসল বলতে বোঝানো হচ্ছে সারা জীবন ধরে যে তিনি যে গল্প, কবিতা, উপন্যাস লিখে গিয়েছেন তাই। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে যা কিছু লিখে গিয়েছেন, গল্প, কবিতা, উপন্যাস, সব কিছু যেন তিনি নৌকার মধ্যে উঠাই দিয়েছেন। উঠাই দেওয়ার পর তার নিজের আর সেই নৌকায় জায়গা হয়নি। কবি জীবনের শেষ সময়ে এসে যখন বুঝতে পেরেছিলেন যে তার জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় তিনি পরপরে যেতে পারেন, তখন তিনি ভাবতে শুরু করলেন যে আমি তো চলে যাব, কিন্তু আমি এতদিন ধরে যে সাহিত্যকর্ম করেছি, আমি যা কিছু লিখে গিয়েছি তা কি পরবর্তী প্রজন্ম বেঁচে থাকবেই? তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাচ্ছে যে আমার তো এখন বয়স শেষের দিকে, আমি তো মরে যেতে পারি যে কোনো সময়, আমি মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আমি এতদিন ধরে যা কিছু লিখে গিয়েছি, এই আমার কষ্ট, আমার এই ফসল, এগুলো কি আমার পরবর্তী প্রজন্ম মনে রাখবে? আমার এই সাহিত্যকর্ম সময়ের সাথে সাথে হারিয়ে যাবে না তো? এজন্য এই কবিতায় কবিতার মনের আশা ব্যক্ত করেছেন যেন তার সাহিত্যকর্মগুলো বেঁচে থাকে এবং তিনি যেন মৃত্যুর পরেও পাঠকের মনে বেঁচে থাকতে পারেন। তো দেখো এই যে লাইনগুলো, এই লাইনগুলো খুবই সহজ লাইন। আমি চাইলে এগুলো কঠিন করে লিখতে পারতাম, কিন্তু আমার আসলে ওইটা বৈশিষ্ট্য না। আমার যারা ভিডিও দেখেছেন, আমি সহজ ভাষায় বোঝাতে চেষ্টা করি সবসময়, সহজভাবে। প্রত্যেকটা লাইন খুবই সহজ, যে কেউ বুঝতে পারলেন খুব সহজে যে একজন কৃষক ফসল নিয়ে দাঁড়িয়েছিল তীরে, মাঝি আসলো, ফসল তুলে দিল, কিন্তু তার ওইখানে জায়গা হইল না। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে যে কবিতাগুলো লিখেছেন, সময়ের সাথে সাথে তিনি ভাবতে শুরু করছেন যে আমি তো মরে যাব, আমার এই ফসলগুলো কী হবে, আমার এই সাহিত্যকর্মগুলো কী হবে, আমি কি সেই কৃষকের মতো সেই নৌকায় উঠতে পারবো না, আমাকে কি পরবর্তী প্রজন্ম মনে রাখবে না?
এই কথাগুলো তিনি বলেছেন এবং তিনি আশা করেছেন যে তার এই যে লেখাগুলো, তার সাহিত্যকর্মগুলো যেন পরবর্তী প্রজন্ম মনে রাখে এবং তাকেও যেন মনে রাখে। তো আমরা এই কবিতাটার সহজ ব্যাখ্যা জেনে ফেললাম। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এগুলো কোন বই থেকে পড়াচ্ছেন আপনি? এগুলো পড়াচ্ছি আমার নিজের লেখা বাংলা এ প্লাস বই থেকে। বাংলা এ প্লাস বইটা তোমরা নিজেরাই কিনতে পারো, তোমার আশেপাশে যে কোনো লাইব্রেরিতে থাকতে পারে, অথবা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের ওয়েবসাইট nahi24.com ভিজিট করতে পারো। এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা যদি তোমার নাম ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলো, তোমার বাসায় বইটা পৌঁছানোর চেষ্টা করবো আমরা। এছাড়া তোমরা যদি চাও যে ফোন করে অর্ডার করবে, আমাদের ফোন নাম্বারও আছে, আমাদেরকে কল করতে পারো, আমরা তোমার বাসা অবধি বইটা পৌঁছানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা আলোচনা করি এই কবিতাটার প্রত্যেকটা লাইন নিয়ে আমরা আলোচনা করব। আসলে এইচএসসির কবিতাগুলো খুবই কঠিন, এগুলো যদি ভালোভাবে না জানা যায় তাহলে সৃজনশীল প্রশ্ন ভালোভাবে উত্তর করা যাবে না এবং এটা ভবিষ্যতে গিয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে। তো কবিতাটার প্রথম লাইন হচ্ছে, গগনে গরজে মেঘ ঘন বরষা। গগনে গরজে মেঘ ঘন বরষা। গগনে শব্দের অর্থ হচ্ছে আকাশ, আর গরজে শব্দের অর্থ হচ্ছে গর্জন করছে, আর ঘন বর্ষা শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল। তার মানে কি, বর্ষাকাল এরকম একটা সময়ে আকাশে মেঘ গর্জন করছে, কুলে এসে বসে আছি নাহি ভরসা। এরকম একটা সময়ে কৃষক এসে বসে আছেন, আক্ষরিক অর্থে কৃষক এসে বসে আছেন, কিন্তু ভাবার্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসে আছেন নাহি ভরসা, ভরসা পাচ্ছেন না, কবি ভরসা পাচ্ছেন না। আচ্ছা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি মানে হচ্ছে প্রচুর, অনেক অনেক, ভাড়া ভাড়া মানে হচ্ছে ধানের আটি বা বোঝা। তো বলতেছে যে অনেক প্রচুর পরিমাণে ধানের আটি বা বোঝা নিয়েও আমি বসে আছি, ধান কাটা হলো সারা। ধান কাটা বলতে তার ভাবার্থ হচ্ছে যে তিনি গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, এগুলো লেখা প্রায় শেষের দিকে। সারা মানে হচ্ছে প্রায় শেষ, তো শেষের দিকে, কারণ তার জীবনের শেষ সময় চলে এসেছে প্রায়। এই জন্য তিনি বলতেছেন যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। অর্থাৎ যে তিনি এতদিন ধরে প্রচুর পরিমাণে গল্প কবিতা লিখে গিয়েছেন, এখন তার জীবনের শেষ সময়ের দিকে চলে আসছে। তো এরপরে কবি বলছেন, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। ভরা নদী ক্ষুরধারা, এখানে ক্ষুরধারা হচ্ছে নদীর স্রোতকে ক্ষুরের সাথে তুলনা করেছেন, যে নদীর স্রোত যেন ক্ষুরের মতো হয়ে গিয়েছে। খরপরশা, খরপরশা শব্দের অর্থ হচ্ছে যে স্রোত যেন ধারালো বর্ষার মতো, যে নদীর স্রোতকে বলতেছে যে যেন সেটা ক্ষুরের সাথে তুলনা করছে এবং বলছে যে সময় এতটাই দ্রুত বয়ে চলছে, এইটা দেখে কবি খুবই ভীত হয়ে যাচ্ছে যে কখন যেন তার জীবনের শেষ সময় চলে আসতেছে। আক্ষরিক অর্থ হচ্ছে স্রোত যেন ধারালো বর্ষার মতো, কিন্তু এটার ভাবার্থ হচ্ছে যে সময় যেন খুব দ্রুত বেয়ে চলছে। হ্যাঁ, এই স্রোতকে আসলে ক্ষুরের সাথে তুলনা করে বিষয়টা এরকমভাবে বোঝানো যাচ্ছে যে এই সময়টা, নদীর স্রোতটা বা সময়টা যেন খুব দ্রুত বয়ে চলছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, মানে গল্প কবিতা উপন্যাস লিখতে লিখতে এখন বর্ষাকালে শেখাচ্ছে, অর্থাৎ এখন প্রায় জীবনের শেষ সময়ে এসেছি। তাহলে আমরা এই কয়টা লাইন থেকে আমরা যেটা পাইলাম যে আক্ষরিক অর্থ হচ্ছে বর্ষাকালে আকাশ মেঘ গর্জন করছে, একজন কৃষক কুলে একা বসে আছেন প্রচুর ফসল নিয়ে, কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না যে মাঝি আসবে কি না, কিংবা তার ফসলগুলো নৌকায় তুলে দিতে পারবেন কি না। কিন্তু এই সাধারণ গল্পটার ভাবার্থ হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে অনেক কিছু লিখে গিয়েছেন, এখন তার জীবনের শেষ সময় চলে এসেছে, তিনি এখন অনুভব করছেন যে এত কষ্ট করে লেখা সাহিত্যকর্ম সংরক্ষণ করা উচিত। তিনি চান এগুলো যেন সময়ের সাথে হারিয়ে না যায়। এরপরে কবি লিখেছেন, একখানি ছোট ক্ষেত আমি একেলা। অর্থাৎ এই ক্ষেত বলতে বোঝানো হচ্ছে যে এই জগৎটাতে, তার চিন্তার জগতে বা এই জগতে তিনি এখন একাকিত্ব অনুভব করছেন। বলছেন, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। অর্থাৎ চারিদিকে তার প্রতিকূল একটা সময় খেলা করছে, প্রতিকূল একটা সময় যাচ্ছে, যেন সময়টা তার অনুকূলে যাচ্ছে না। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই পরপার বলতেছে আক্ষরিক অর্থে নদীর ওই পার, আক্ষরিক অর্থে নদীর ওই পার, যে ওই নদীর ওই পারে দেখতেছে যে তরু ছায়া মসি মাখা, মানে গাছের ছায়ায় যেন সুন্দর একটা প্রকৃতি দেখতে পাচ্ছে সকালবেলা। কিন্তু এটার ভাবার্থ হচ্ছে যে পরকাল, জীবনের পরকালটা তিনি ভেবে চিন্তে দেখছেন যে ওই পারে হয়তোবা, ওই পারের জীবনটা হয়তোবা গাছের ছায়ার মতো সুন্দর হতে পারে। এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা, আমি এই পারে যেন মনে হচ্ছে যেন এই ইহকালে যেন আমি যেন একাকী,
যেন মানে তিনি নিজেকে একাকিত্ব ফিল করছেন এখন তিনি। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে এই পৃথিবীতে সবাই একা আসে আবার একাই চলে যায়। অর্থাৎ তিনি ওই নদীর এই পারে বসে পরকালে চিন্তা করছেন যে পৃথিবীতে সবাই একা আসে আবার একাই চলে যেতে হয়, এটাই কিন্তু নিয়ম। সময় দ্রুতগামিতা, যে সময় যে এত দ্রুত চলে যাচ্ছে, কবিকে খুব চিন্তিত করে ফেলছে যে এই সময়ের অতল গহ্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কিনা। তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া মেঘে ঢাকার মতো সুন্দর। তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা মনে করছেন। এই কবিতার লাইনগুলো আসলে ঠিক এরকম। কবি অনুভব করছেন যে তিনি যেন খুব একা হয়ে গেছেন পৃথিবীতে, সময় এত দ্রুত চলে যাচ্ছে, খুব চিন্তিত হয়ে পড়ছে তিনি যে তার সাহিত্যকর্মগুলো আসলেই থাকবে কিনা, খুবই চিন্তার একটা বিষয়ে চলে আসছে। এরপরে তিনি বলছেন, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। হঠাৎ তিনি দেখতে পেলেন যে কে যেন গান গেয়ে গিয়ে আসতেছে, তরি নিয়ে, নৌকা নিয়ে কে যেন আসতেছে এই পারে। এখানে এই পারে বলতে হচ্ছে যে পারে কবি আছেন সেই পারে আসতেছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কবি এপারে যে আসতেছেন তরি নিয়ে, ওই উহারে মানে ওই নৌকার মাঝিকে দেখে মনে হচ্ছে তিনি যেন ওনাকে চেনেন। এটা আসলে শাব্দিক অর্থ যে নৌকার মাঝি, দেখে যেন মনে হয় চিনি উহারে, কিন্তু এটার আসল ভাবার্থ হচ্ছে এই উহারে বলতে বোঝানো হচ্ছে মহাকাল বা সময়কে। তিনি বোঝাতে চাচ্ছে যে এই মহাকাল বা সময়কে যেন তিনি খুব কাছ থেকে চেনেন। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। হ্যাঁ, কেন চেনেন ওনাকে, এই মহাকাল বা সময়কে কেন চেনেন? কারণ এই সময় বা মহাকাল ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। অর্থাৎ এই সময় যখন চলে যায় কোনো দিকে তাকায় না। হ্যাঁ, কোনো দিকে তাকায় না। ভরা পাল বলতে হচ্ছে নৌকার অনুকূলে প্রচুর বাতাস। ভরা পাল মানে হচ্ছে তোমার নৌকার অনুকূলে প্রচুর বাতাস। তো নৌকার অনুকূলে বাতাস আসলে যেমন তরি খুব দ্রুত চলে যায়, ঠিক সেরকম এই মহাকাল বা সময় যেন খুব দ্রুত বেগে চলে যায়, কোনো দিকে তাকায় না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। আচ্ছা, ঢেউ যখন আসে তখন কি করে? দুই পার ভেঙে দিয়ে যায়, দুই পার ভাসিয়ে দিয়ে যায়, নিরুপায়ের মতো, তার কিচ্ছু করার থাকে না। সে যদি ইচ্ছা করেও যে আমি পার ভেঙে দিব না, তারপরও ভেঙে দিয়ে চলে যেতে হয়। ঠিক সেরকম সময় বেড়ে চলছে, বয়স বেড়ে চলছে, তা কখনোই ফিরে আসে না। দেখে যেন মনে হয় চিনি উহারে। হ্যাঁ, প্রবাহমান এই সময় বা মহাকালকে দেখে মনে হচ্ছে যে আমি যেন এনাকে চিনি। কবি কল্পনার সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে। কবি কল্পনায় ভাবছেন যে সেই যে সোনার তরী, সোনার নৌকাটা যেন ভরা পালে চলে এসেছে, অর্থাৎ নৌকার অনুকূল প্রচুর বাতাসে চলে আসছে। কবি সেই মাঝিকে, অর্থাৎ সেই প্রবাহমান সময়কে যেন চিনে ফেলেছেন। সেই মাঝি অর্থাৎ সেই সময় শুধু বেয়েই চলেছে, কোনো দিকেই তাকায় না। নিরুপায় ঢেউয়ের মতো শুধু স্মৃতি রেখে যায়, কখনো পিছে ফিরে তাকায় না। এত সহজ ব্যাখ্যা আশা করছি তোমরা কোনো বইই পাবে না। এরকম একটা বই তোমাদের সবার থাকা উচিত, যারা এইচএসসিতে পড়ো সবার এরকম একটা বই থাকা উচিত। না হলে নিজের পড়াশোনাটা ভালো লাগবে না, বা তোমার এইচএসসির বাংলা বিষয়টা তোমার কাছে খাপছাড়া মনে হবে। বাংলা বিষয়ে যে এত মজা আছে, এত ভালো লাগার বিষয় আছে, এটা তোমরা ফিল করতে পারবে না। আমি আশা করব তোমরা সবাই আমার বাংলা প্লাস বইটা সংগ্রহ করবে, তাহলে তোমরা ঘরে বসেই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র খুব আনন্দের সহিত, মজার সহিত শেষ করতে পারবে, এবং কোনো শিক্ষকের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র একটা বই তোমার হাতে থাকবে এবং আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো এক এক করে দেখলে তোমার আর কোনো টিউশনির কোনো দরকার পড়বে না, কোনো টিচারের কোনো দরকার পড়বে না। এই কবিতাগুলো অনেক টিচারের কাছে যেতে আমাদের লজ্জা লাগে, যেগুলো আমি কিভাবে স্যার কাছে জিজ্ঞেস করি, তাই না? এই জন্য তোমরা বাংলা প্লাস বইটা কিনে ফেলবে আমাদের ওয়েবসাইট nahi24.com থেকে, আর আমার ভিডিও ক্লাসগুলো দেখলেই হয়ে যাবে। ওকে, এরপরে কবি বলছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলিতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। কবি ওই মাঝিকে দেখলো না, মাঝি আসতেছে, ওই মাঝিকে দেখে কবি বলতেছে, ও মাঝি তুমি কোথা যাও, কোন বিদেশে যাচ্ছ। বারেক ভিড়াও, একবার, বারেক মানে হচ্ছে একবার ভিড়াও, একবার থামাও তরি কুলিতে এসে, তোমার এই নৌকাটা আমার কুলে এসে একবার থামাও। যেও যেটা যেতে চাও, যারে খুশি তারে দাও, তুমি যেখানে খুশি সেখানে যাও, যাকে খুশি তাকে নিয়ে যাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, শুধু একটু সময়ের জন্য। ক্ষণিক মানে হচ্ছে একটু সময়ের জন্য আমার সোনার ধান কুলিতে এসে তুমি নিয়ে যাও। আমি এতদিন ধরে যে কষ্ট করে যে সোনার ধান উৎপাদন করেছি, যে কবিতা লিখেছি, যে সাহিত্য লিখেছি,
এগুলো তুমি একটু সময়ের জন্য এসে নিয়ে যাও। ওই মাঝিকে রিকোয়েস্ট করতেছে। আসলে ওই মাঝিটাকে, ওই মাঝিটা হচ্ছে মহাকাল বা সময়। ওই সময়কে দেখে বলতেছে তুমি তো খুব দ্রুত চলে যাও, তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি শুধু আমার এই সোনার ধানগুলো নিয়ে যাও, আমার এই কবিতাগুলো নিয়ে যাও, এই কবিতাগুলো, গল্পগুলো, উপন্যাসগুলো নিয়ে যাও, যেন তোমার এই মহাকালে আজীবন আমার এই কবিতাগুলো ভাসতে থাকে এবং আমার পাঠকগণ যেন আজীবন আমাকে মনে রাখে। তো এই কবি মাঝিকে বা সময় বা মহাকালকে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাওয়া হচ্ছে, এবং অনুরোধ করছেন যেন একবারের জন্য হলেও কবির তীরে এসে নৌকা একটুখানি থামায়। কবি সেই মাঝিকে অর্থাৎ সময় বা মহাকালকে বলছেন যে তোমার যেখানে খুশি, যাকে খুশি তুমি তাকে নিয়ে যাও, শুধু আমার সোনার ধানগুলো অর্থাৎ সাহিত্যকর্মগুলো একটু নৌকায় নিয়ে যাও। অর্থাৎ সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি আমার শ্রেষ্ঠ কর্মগুলো যেন পৃথিবীতে বেঁচে থাকে, এটাই হচ্ছে আমার অনুরোধ, কবি বলছে। এরপরে কবি যখন নৌকায় তার ধানগুলো তুলছেন, বলতেছেন যত চাও তত লাও, তোমার যত দরকার সবগুলো নিয়ে নাও, তরণী পরে তোমার এই নৌকার উপরে তুলে নিয়ে যাও, আমার যত সম্পদ রয়েছে সব নিয়ে যাও। এখন মাঝি বলতেছে আর আছে, আরও কিছু আছে নাকি? তখন কবি বলতেছে আর নাই, আর কিচ্ছু নাই, দিয়েছি ভরে, সব কিছু দিয়ে ফেলেছি। এতকাল নদীকূলে অর্থাৎ এই পৃথিবীতে যা লয়ে ছিনু ভুলে, যা কিছু নিয়ে আমি ভুলেছিলাম সকলই দিলাম তুলে, সব কিছু আমি তুলে দিলাম থরে বিথরে, সাজিয়ে গুছিয়ে। এতকাল ধরে আমি এই পৃথিবীতে যা কিছু নিয়ে ভুলেছিলাম, যা কিছু নিয়ে আমি সাধনা করেছিলাম, সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে তোমার এই নৌকায় তুলে দিলাম। এখন আমারে লহ করুণা করে। এখন কবি বলতেছে সব কিছু তো দিয়েই দিলাম, এখন তুমি দয়া করে আমাকেও এই নৌকার মধ্যে তুলে নাও। তুমি তো আমার সকল সম্পদ নিলা, এখন শুধু আমাকেও একটু তুলে নাও, আমিও এই সময়ের স্রোতে বেঁচে থাকতে চাই, আমাকেও যেন সবাই মনে রাখে। তো এই লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে এটাই যে কবি মাঝিকে বলছেন তোমার যত খুশি তত আমার ফসল অর্থাৎ সাহিত্যকর্ম তোমার নৌকায় তুলে নাও। এখন মাঝি কবিকে জিজ্ঞাসা করছেন যে আরও আছে নাকি? কবি উত্তরে বলছে যে আর নাই, এতদিন যা নিয়ে এই দুনিয়াতে পড়েছিলাম তার সবটুকু সাজিয়ে গুছিয়ে দিলাম। এরপরে কবি মাঝিকে বলছেন যে দয়া করে আমাকেও তোমার নৌকায় তুলে নাও। আচ্ছা, এরপরে মাঝি কি বলছে? মাঝি বলছে ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি। মাঝি বলছে যে আর যে জায়গা নাই, আর জায়গা নাই, আমার এই নৌকাটা খুবই ছোট, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ কবি বলতেছে যে আমার এই সাহিত্যকর্মে এই নৌকাটা ভরে গিয়েছে, আমি এতদিন যা কিছু লিখে দিয়েছি সব কিছু দিয়ে যেন এই সময়ের স্রোতকালে যেন নিয়ে গিয়েছে, সব কিছু ভরে গিয়েছে, এখন আর এই সময়ে জায়গা নাই। কবি এখানে আশঙ্কা সৃষ্টি করছেন যে হয়তো এই সময়ের স্রোতে তার জায়গা হচ্ছে না, এত সাহিত্যকর্ম, এত কবি, এত কিছুর মধ্যে হয়তো বা তার জায়গা হবে না, হয়তো বা পাঠকগণ তাকে মনে রাখবে না। হ্যাঁ, এরকম কিছু একটা তিনি অনুভব করছেন। শ্রাবণ গগনে ঘিরে, ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কবি বলতেছে যে শ্রাবণ ও গগন ঘিরে, এই শ্রাবণ মাসে অর্থাৎ বর্ষাকালের এই আকাশে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি, এরকম একটা পরিবেশে আমি শূন্য নদীর তীরে আমি একাকী এই পাড়ে পড়ে রইলাম, যা ছিল নিয়ে গেল, সব কিছু ওই সোনার তরী নিয়ে গেল, যা কিছু আমার ছিল সব কিছু নিয়ে গেল, কিন্তু আমার সেখানে জায়গা হইল না। কবি বলতেছে যে মাঝি কবিকে বলল আমার এই ছোটো নৌকাতে আর জায়গা নাই, সোনার ধানে অর্থাৎ সাহিত্যকর্মে সবটুকু জায়গা ভরে গিয়েছে। তারপর সেই মাঝি তার নৌকা নিয়ে চলে গেল, আর কৃষক অর্থাৎ ওই কবি তার ফসল অর্থাৎ সাহিত্যকর্ম নৌকায় অর্থাৎ ওই সময়ের স্রোতে ভাসিয়ে দিয়ে সেই নৌকার তীরে একা পড়ে রইল। তো আশা করছি তোমরা সবাই এই কবিতাটার ভাবার্থ বুঝতে পারছো যে রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তিত রয়েছেন যে সময় যতটা দ্রুত চলে যাচ্ছে, আমি হয়তো বা কিছুদিন পরে মরে যাব, হয়তো বা এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার এই সাহিত্যকর্মগুলো কি আসলেই বেঁচে থাকবে? আমার এই সাহিত্যকর্ম, আমি যে এত কষ্ট করে আমি এত সাধনা করে গল্প, কবিতা, নাটক, উপন্যাস লিখে গেলাম, পাঠক কি আমাকে মনে রাখবে? আমার এই কবিতাগুলো মনে রাখবে? এগুলো কি পড়বে? এই চিন্তাটা তিনি করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই কবিতার মাধ্যমে যেন পাঠকগণ যেন তাকে মনে রাখে এবং তার কবিতা, গল্প, উপন্যাস যেন মনে রাখে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা যারা ধৈর্য সহকারে এত কষ্ট করে এতক্ষণ ধরে এই কবিতাটা শুনেছ, তাদের এই কবিতা সম্পর্কে আর কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা থেকেই থাকে তাহলে এখানে কমেন্ট করতে পারো, অথবা আমাদের একটা ফেসবুকের গ্রুপ আছে অনলি প্র্যাকটিস,
এই গ্রুপটাতে তোমরা পোস্ট করতে পারো যে কোনো সমস্যা। আর আমার লেখা এই বাংলা এ প্লাস বইটা তোমরা নেওয়ার জন্য ভিজিট করতে পারো nahid24.com, অথবা আমার এই ফোন নম্বরে কল করতে পারো। আমরা তোমার নাম ঠিকানা লিখে বইটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।